এসে পড়েছে, এখানে আর থাকা সম্ভব না। বাংলার মানচিত্রে হয়তো এই জনপদের নাম অনেকেরই অজানা, কিন্তু যমুনার উত্তাল ঢেউয়ের বুক চিরে সভ্যতার কোলাহল থেকে বহু দূরে আজও নীরবে টিকে রয়েছে এক বিস্ময়, কল্যাণীর চর। নতুন মসজিদ। কলা কলা কে না আছে দিন আপনাদের গাছের কলা। হ্যাঁ, শ্রাবণে মেঘে ঢাকা আকাশ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো কালো মেঘের ছায়া। কাদামাখা মেঠু পথ ধরে এগিয়ে গেলে চোখে পড়বে সন কিংবা কাঁসা দ্বারা নির্মিত গ্রামীণ বসতি। সবুজে বিস্তীর্ণ মাঠে ঘাস খেয়ে নিচ্ছে গবাদি পশুর দল। এদিকে শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশেই হঠাৎ বৃষ্টির আভাস। বেলা ফুরানোর আগেই গবাদি পশুর দল নিয়ে কৃষক ছুটে চলছে বসত ভিটার দিকে। প্রতিকূলতাকে ঘিরে অবাক দৃষ্টিতে মাঠের দিকে তাকিয়ে রয়েছে কৃষক। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পদচারণে মুখরিত থাকে খেয়াঘাটগুলো। যমুনা এখন অনেকটাই উত্তাল, কারণ চলছে বর্ষার মৌসুম। উত্তাল যমুনার বুক চিরে আমরা বয়ে চলছি কল্যাণীর চরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সহযাত্রী হিসেবে ছিল এই জনপদের মানুষরা। জেলেরা এখন পুরোদমে ব্যস্ত নদী থেকে মাছ শিকার করা নিয়ে। নদী এখানে শুধু আশীর্বাদ নয়, কখনো নির্মম বাস্তবতা। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম কল্যাণীর চরের খেয়াঘাটে। চর জীবন মানে সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি। আমরা এখন অবস্থান করছি যমুনা তীরবর্তী এক দুর্গম চরে। এই চরে অবস্থান যমুনা সেতুর একদম নিচে। আপনারা হয়তো পেছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যমুনা সেতু। আর এই যমুনা সেতুর নিচেই অবস্থান এই নতুন একটি চর। যদিও এই চরের বয়স হয়েছে অনেক, প্রায় 15 কিংবা 20 বছরেরও বেশি বয়স হয়েছে। আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের রূপ বৈচিত্র্য, সেই সাথে এই জনপদের মানুষদের জীবনচিত্র, কীভাবে তার টিকে রয়েছে এই দুর্গম চর। গ্রামীণ মেঠোপথ ধরে মোটরসাইকেলে করে আমরা এগিয়ে যেতে থাকলাম কল্যাণীর চরের বসত ভিটার একদম কাছাকাছি যাওয়ার জন্য। আমার সাথে ছিল পলিন ভাই। আজকের এই প্রামাণ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করব যমুনার চরের মানুষদের বাস্তব জীবন, তাদের সুখ দুঃখ, জীবিকার সংগ্রাম, নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সেই সাথে এই জনপদের মানুষদের সংস্কৃতি। আপনাদের বাড়ি এগুলো? না, আমি কাজ করতেছি। গ্রামীণ বসতিতে প্রবেশ করতে না করতেই অনুভব হচ্ছিল আমরা মনে হয় 80 কিংবা 90-এর দশকের কোনো এক গ্রামীণ জনপদে প্রবেশ করেছি। এমন গ্রামীণ জনপদের দৃশ্য আসলে বর্তমানের এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর। এ যেন 80 কিংবা 90-এর দশকের এক প্রতিচ্ছবি। কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। আরো একটি বাহর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছি। উপরে একদম যতদূর চোখ যাচ্ছে একদম চারদিকে কালো মেঘে ছেয়ে গেছে। এটি হচ্ছে আরো একটি গ্রামীণ বাহর বাড়ি। বাংলার মানচিত্রে হয়তো এই জনপদের নাম অনেকেরই অজানা, কিন্তু যমুনার উত্তাল ঢেউয়ের বুক চিরে সভ্যতার কোলাহল থেকে বহু দূরে আজও নীরবে টিকে রয়েছে এক বিস্ময়, যমুনার চর। শ্রাবণের মেঘে ঢাকা আকাশ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো মেঘের ছায়া, সব মিলিয়ে ফুটে উঠেছে এক রূপ বৈচিত্র্যময় বাংলার প্রকৃতি। গ্রামীণ মেঠোপথ ধরে সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে বিস্তীর্ণ সবুজের মাঠ। দূরে ছোট ছোট সন কিংবা কাঁসা দ্বারা নির্মিত কুড়ে ঘর। মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক জীবন্ত জল রঙের ছবি। রৌদ্রোজ্জ্বল আকাশ হঠাৎ করে ঘন কালো মেঘে ছেয়ে গেল, আর গ্রামীণ মহিলারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সামলানোর কাজ নিয়ে ব্যস্ত। তারা সেখানে ভুট্টা লেড়ে দিয়েছিল শুকনোর জন্য, কিন্তু আকাশে মেঘ পড়ে যাওয়ার কারণে খুব দ্রুত সেগুলো গুছিয়ে নিয়ে ওপরে পলিথিন দিয়ে দিচ্ছে, যাতে বৃষ্টি এলেও ভিজে না যায়।
এই বাংলার সৌন্দর্য মনে করিয়ে দেয় কবি জীবনানন্দ দাশের সেই অমর পঙ্গক্তি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। কবির এই দুটি চরণের মধ্যে লুকিয়ে রয়েছে বাংলার রূপ ও বৈচিত্র্যের এক নিঃস্ব উদাহরণ। নদী তীরবর্তী চরাঞ্চলের এক একটি ঘর মানে হলো এক একটি স্বপ্ন তৈরির কারখানা। তারা শত প্রতিকূলতার মাঝে টিকে থাকে স্বপ্ন নিয়ে। এখানে মূলত 4টি পরিবারের বসতি। এই জনপদের মানুষদের প্রধান পেশা হচ্ছে গবাদি পশু পালন, মৎস্য শিকার, সেই সাথে ভুট্টা চাষ। মানে এই জনপদে ভুট্টার চাষ সবচেয়ে বেশি হয়। আমরা প্রবেশ করার চেষ্টা করলাম গ্রামীণ এক বসত ঘরের ভিতরে। আসলে এখানকার মানুষের জীবন কতটা সাদামাটা দেখেন। উপরের চালটা হচ্ছে শন বা কাষ্টা দ্বারা নির্মিত। এখানে একটি অনেক বড় মিষ্টি লাউ রেখে দেওয়া রয়েছে এবং তারা এই মাটির এই ঘরে মানে ফ্লোরিং করে থাকে এক প্রকার। এখানে শিক্ষার সেরকম কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্য সেবার কোনো ব্যবস্থা নেই। শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশ অভিমান করে হয়তোবা রয়েছে, আর সেজন্য এখনও ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। আসলে এই নদী তীরবর্তী চরাঞ্চলগুলোর বসত ভিটার কাছাকাছি আমরা যদি যাই, মনে হয় বাংলার একদম খুব কাছে আমরা পৌঁছে গেছি। তাদের সাদামাটা জীবন, তাদের সংস্কৃতি, তাদের মানে সংগ্রামের যে জীবন, সেটা আমাদের সাধারণ মানুষের কাছে অনেক বড় একটি শিক্ষা হয়ে থাকে। কারণ শহরের আধুনিকতা আর সেই গ্রামের সাধারণ মানুষদের জীবন, রাত আর দিন তফাৎ। তারা কতটা সংগ্রাম প্রতিকূলতার মধ্য দিয়ে দিনের প্রতিটি মুহূর্ত পার করে। হয়তোবা এমন দৃশ্য যারা শহরের আধুনিকতার মধ্যে থাকে তারা বুঝতেও পারে না। নিজের সংসারকে টিকে রাখার জন্য এই জনপদের মানুষদের প্রধান মূলধন হচ্ছে গবাদি পশু। এখানকার মানুষরা গরু, ছাগল, ভেড়া কিংবা মহিষ, সেই সাথে হাঁস, মুরগিও পালন করে থাকে নিজেদের মূলধন হিসেবে। এটি হচ্ছে এই পরিবারের গবাদি পশু রাখার গোয়ালঘর। শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশ এখনো অভিমান করে রয়েছে। যে কোনো সময় মুষলধারে বৃষ্টি চলে আসতে পারে। আমরা গ্রামীণ মেঠোপথ ধরে সামনের দিকে আরও এগিয়ে যেতে থাকলাম। এখানে বেশিরভাগ ভুট্টা চাষ হয়। হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল কয়েকজন কৃষক, তারা তাদের নিজেদের ক্ষেতের উৎপাদিত ভুট্টা শুকিয়ে এখন সালা অর্থাৎ বস্তা বন্দি করে নিচ্ছে। এখান থেকে নিয়ে চলে যাবে বাজারে বিক্রয়ের জন্য। ভুট্টা এবার কেমন হয়েছে ভাইজান? ভুট্টা ভালো হয়েছে, ভালো। মাঝখানে যে আপনার অনেক জায়গায় ভুট্টা পড়ে গেছিল, আপনাদের এখানেও পড়ছে? এবার ভুট্টার যে ফলন, সে অনুযায়ী মানে ভুট্টার দামটা কেমন পাচ্ছেন? 1100 টাকা, 1090 টাকা এরকম একটা দাম পেতেছি আমরা। আপনাদের খরচ দিয়ে কি পোষাবে? মোটামুটি ধরেন এখন বিঘা 38-40 মতো নামতেছে, তাতে 20,000 টাকার মতো খরচ হবে। আচ্ছা আচ্ছা, 20,000 খরচ হইলে পাবেন হয়তো 40-এর মতো, মানে অর্ধেক থাকবে। গতবারের থেকে এবার কি লাভ ভালো হবে? গতবারের লাভ এবার ফলনের বেশি, কিন্তু যে বাতাসের কারণে নষ্টও হয়ে গেছে একটা পড়ছাল, সেজন্য একটু ভুট্টা কিছু নিয়ে গেছে। এখানে আমরা মানে যত দূর চোখ যায় একদম সব জায়গায় ভুট্টা। এই ভুট্টাগুলা ওঠার পরে আপনারা কি করবেন? এখানে বর্তমান মনে হয় ভুট্টা ওঠার পরে আবার এখানে এই এরিয়ার মধ্যে কোনো আবাদ চলবে না। মনে হয় বর্ষা হতো, এখন তো বর্ষাকাল, এনে মনে হয় আবার 5-7 হাত পানি হয়। বাড়িঘরে যাচ্ছে, বাড়িঘরের মধ্যে সব পাট বুনবো। আচ্ছা আচ্ছা, এখানে ন্যূনতম কত 100 একর জায়গাতে এবার ভুট্টার চাষ হয়েছে আনুমানিক? জি, পয়সা মেলা, আর কি করবো, মানে এটা আপনাদের ওইভাবে হিসাব নাই। এসরে মনে হয় যে কোনো হিসাব নাই। এই গোপালগঞ্জ জায়গার মধ্যে মনে হয় 2-4-10 লাখ হাজার জমিন মনে হয় যে চাষ হয়েছে। এই যে শেডটা করছেন, এটা কি আপনাদের বিশ্রাম নেওয়ার জন্য? রোদের সময়, তাই না? একদম খাবার নিয়ে, পানি নিয়ে। আর এই তো ভুট্টা ক্ষেতের চারপাশে একটা চাদর বেঁধে নিচে হচ্ছে ছায়ার ব্যবস্থা করা হয়েছে, যেন
রোদ থেকে কিছুটা নিস্তার পাওয়া যায়। দুপুরের খাবার খাইছেন? খাবার খাইছেন? বাড়ি থেকেই নিয়ে আসছেন? আপনাদের বাড়িটা কোন চরে? নিজের জমি জমাই বিস্তীর্ণ এই চরাঞ্চলে নেই বড় কোনো গাছ, যার কারণে একটু যে রোদ থেকে ছায়া পাবে কৃষক তার কোনো ব্যবস্থা নেই। আকাশে মেঘ, হয়তো বৃষ্টি আসবে। কৃষকের ব্যস্ততা ভুট্টাগুলোকে চুপ করা নিয়ে। আর এই যে সামনে রোদ থেকে বাঁচার জন্য কৃষকরা চাদুয়ার ব্যবস্থা করেছে। এটাই আসলে চরাঞ্চলের জীবন। দুর্গম এই চরাঞ্চলে আমাদের দেশের সম্পদ যারা কৃষক, তারা এভাবেই কষ্ট আর দুর্ভোগকে সঙ্গী করে চলছে জীবন সংগ্রাম। বৃষ্টি আসার আগেই বস্তাবন্দি করে নিচ্ছে নিজেদের উৎপাদিত শুকানো সেই ভুট্টাগুলো। মোটামুটি এবার ফলন কেমন হয়েছে কাকা? ফলন লাগছে মোটামুটি ভালো হয়েছে, 42-45 এরকম নামছে। তাই? এটা কি জাতের ভুট্টা? এটা হলো নাম্বার নেম্বা আর রকেট। নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উৎপাদিত এই শস্যগুলোই বাংলাদেশের অনন্য অর্থকরী ফসল হিসেবে গণ্য হয়। কারণ এখান থেকে যে অর্থ আসে সেই অর্থই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ মেঠোপথ ধরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আরও সামনের দিকে। গ্রামীণ মেঠোপথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে না যেতেই চোখের সামনে এসে গেল এক ব্যতিক্রমী চিত্রের। এই গাছগুলো দেখে অনেকেই অনেক কিছুই মনে করতে পারেন, কিংবা ফুল গাছ মনে করতে পারেন, কিন্তু আসলে তা নয়। এটি কোনো ফুল গাছ নয়, কিংবা কোনো ফলের গাছও নয়। এটি হচ্ছে তামাক গাছ। এই জনপদে তামাকের চাষ নাকি ভুট্টার চেয়েও বেশি হয় বলে জানতে পেরেছিলাম স্থানীয়দের মুখে। এখানে তামাক পাতাগুলো শুকিয়ে তারপর এখান থেকে বস্তাবন্দি করা হয়। তারপর এই তামাকগুলো নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখান থেকে হয়তোবা জর্দা কিংবা বিড়ি তৈরি করা হয়। এই যে শুকনোর পর এই যে তামাকগুলো আস্তে আস্তে বস্তাবন্দি করে নিচ্ছে। আসলে এই তামাক গাছের এমন রূপ দেখে হয়তোবা অন্য কিছু মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। আমরা প্রবেশ করার চেষ্টা করছি এই জনপদের অন্য আরেকটি বসত ভিটার ভিতরে। আসলে এই জনপদের মানুষদের ঘর বাড়ি একদম জীর্ণশীর্ণ, একদম সাদামাটা। এক কথায় এমন চিত্র দেখে মনে হতে পারে 80 কিংবা 90 দশকের কোনো এক চিত্র। আধুনিক যুগে এসেও তারা কতটা সাদামাটা জীবনযাপন করে সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায়। নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে আসলে বড় কোনো গাছের দেখা পাওয়া যায় না, কারণ এখানে প্রত্যেক বর্ষা মৌসুমে বিশেষ করে নদী ভাঙন, সেই সাথে বন্যার সম্মুখীন হয় তারা। এটি হলো ভুট্টা ভাঙানোর একটি মেশিন। কারণ ভুট্টা ভাঙানো এত সহজ কাজ নয়, কিন্তু এই মেশিনের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে অনেকগুলো ভুট্টা ভাঙানো যায়। যতটা পথ এগিয়ে চলছি শুধু ভুট্টার ক্ষেত আর ভুট্টার ক্ষেত। এই যেন মনে হয় ভুট্টার এক বনের মধ্যেই প্রবেশ করেছি। স্থানীয়দের মুখে যতটুকু জানতে পারলাম, এখানে প্রায় 1700 বিঘার উপরে জমিতে ভুট্টা চাষ হয়। তাহলে কতটুকু জায়গা এখানে? 1700 বিঘা। আজ পবিত্র জুম্মাবার, সেজন্য আমরা জুম্মার নামাজ আদায় করে নেব এই জনপদের একটি মসজিদে। আবারও ঘন কালো মেঘে ছেয়ে গেল পুরো আকাশ। কৃষকরা ব্যস্ত তাদের নিজেদের ক্ষেতের উৎপাদিত খড়গুলো নিয়ে পাল্লা দেওয়া নিয়ে, কারণ এগুলো ভিজে গেলে আবারও পরিশ্রম করে নতুন করে শুকোতে হবে। গ্রামীণ জনপদের মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই পরিশ্রমের মধ্য দিয়েই কাটায়। বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রচুর পরিমাণে বাতাস বয়ে চলছে। উত্তাল যমুনা থেকে আসা বাতাসে দুল খাচ্ছে বাড়ির পাশের এই কলা গাছগুলো। এটি হচ্ছে এই জনপদের গ্রামীণ এক মেঠোপথ। এই জনপদের বাড়িঘরগুলো
সাধারণ জমি থেকে 5 কিংবা 6 ফিট উপরে, কারণ এখানে বেশিরভাগ সময় বন্যার শিকার হতে হয় এখানকার মানুষদের। শ্রাবণের রূপবৈচিত্র্যময় প্রকৃতি সত্যি ব্যতিক্রম। হঠাৎ করেই দেখা যাবে ঘন কালো মেঘে ছেয়ে গেছে, আবার দেখা যাবে রৌদ্রোজ্জ্বল আকাশ। কোনো এক কৃষক পরিবারের গোয়াল ঘরের নিচেই তাদের নিজেদের গবাদি পশু গরু ছাগল এগুলো ঘাস খাচ্ছে। আসলে চরাঞ্চলে এই জনপদের মানুষদের আমি এর আগেও বলেছি, কাঁচা মূলধন যাকে বলে সেটি হচ্ছে তাদের গবাদি পশু। কারণ তাদের যে কোনো প্রয়োজনের সময় এই মূলধন অর্থাৎ এই গবাদি পশুই তাদের অর্থের যোগান দিয়ে থাকে। কতটা সাদামাটা জীবন নদী তীরবর্তী চরাঞ্চলের। এটি হচ্ছে তাদের গোয়াল ঘর। আর এই পাশে থাকা যায় কাকে এই পাশে খাইতেছেন দুপুরে? আপনাদের কি এই পাশে বাড়ি নাকি ও পাশে, মানে কোনো এনকি বাবার বাড়ি করে থাকেন? ওই পাশে বাড়ি আছে, এমনকি দুপুরের খাবার খাইতেছেন? বৃষ্টি হলে তো এই যে পানি টানি আসে না, এটা তো আসে না? আচ্ছা, এটি হচ্ছে তাদের রান্নাঘর। আমরা এখন কল্যাণীচরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কল্যাণীচরের খেয়াঘাটে। খেয়াঘাট থেকে খেয়ানৌকায় করে আমরা চলে যাব ওপারে, কারণ এখন অনেকটাই সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেজন্য এখানে থাকা সম্ভব হবে না। আমাদের সর্বশেষ নৌকা হচ্ছে 5টার সময়, কারণ এরপরে আর কোনো খেয়া নৌকা পাওয়া যাবে না। ঠিক সেই কারণেই 5টার আগেই আমরা খেয়াঘাটে পৌঁছানোর জন্য ছুটে চলছি। খেয়াঘাটে পৌঁছতে না পৌঁছতে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নেমে যায়। তারপর আমরা খুব দ্রুত সময়ের মধ্যে খেয়াঘাটে পৌঁছে আশ্রয় নিয়েছিলাম এই বসত বাড়িতে। এখনও ঘন কালো মেঘে পুরো আকাশ ছেয়ে রয়েছে। এখন বৃষ্টি অনেকটা থেমে গেছে, সেই জন্য আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ঘাটে, কারণ আমাদের খেয়া নৌকাও চলে এসেছে। এরপরে যেহেতু আর কোনো খেয়া নৌকা নেই, সেজন্য এই খেয়া নৌকায় করেই আমাদের যেতে হবে ওপারের ঘাটে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।